নমস্কার, আপনারা দেখছেন সংবাদ কলকাতা। আপনাদের সাথে রয়েছি আমি সম্রাট। এই মুহূর্তে আমাদের স্পেশাল সেগমেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে লিডার্স ডিবেট নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর এই মুহূর্তে আপনারা সকলেই জানেন যে করোনার আবহ গ্রাস করছে আমাদেরকে একটু একটু করে। আর এই করোনার আবহে দাঁড়িয়ে বর্তমান সময়ে রাজনৈতিক একটা চাপানোতর সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে। আমরা প্রত্যেকটি সমাজ ব্যবস্থায় দেখতে পাচ্ছি যে কোথাও লকডাউন, কোথাও আনলক সেশন, এবং এই আনলক এবং লকডাউনের মাঝামাঝি গিয়ে যেটা তৈরি হচ্ছে, কোথাও একটা স্বাস্থ্যের অবনতি লক্ষ্য করা যাচ্ছে, কোথাও গিয়ে আবার রেশনের একটা দুর্নীতি লক্ষ্য করা যাচ্ছে, কোথাও কেন্দ্রীয় সরকারের একটা প্রবঞ্চনা উঠে আসছে, কোথাও নেতৃত্ব বর্গদের কিছু নিদান তৈরি হচ্ছেন যে তারা বলছেন যে বিভিন্ন রকমের দাওয়াই খেলে নাকি সেগুলো একদমই পরীক্ষা নিরীক্ষার ঊর্ধ্বে গিয়ে তারা বলছেন যে সেই দাওয়াই খেলে করোনা সেরে যাবে। সেগুলোর বিষয় নিয়ে আজকে সাম্প্রতিক সাম্প্রদায়িক এবং বর্তমান রাজনীতির প্রেক্ষাপটকে তুলে ধরার চেষ্টা করব আমরা আমাদের এই স্পেশাল সেগমেন্টের মধ্য দিয়ে। আমাদের সাথে উপস্থিত রয়েছেন তিনজন নেতৃত্ববর্গ। আমার বাম পাশে উপস্থিত রয়েছেন আমাদের সুকান্ত সেন শর্মা, রাজু সেন শর্মা নামে পরিচিত, তৃণমূল কংগ্রেসের সক্রিয় একজন সদস্য। সুকান্ত দা, অনেক অনেক স্বাগত জানাই সংবাদ কলকাতার পক্ষ থেকে আপনাকে। আর আমার ডান পাশে রয়েছেন সিপিআইএম এর রাজ্য কমিটি এবং সিটুর জেলা সম্পাদক, সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য এবং সিটুর জেলা সম্পাদক গার্গী চ্যাটার্জি। গার্গী, অনেক অনেক স্বাগত জানাই সংবাদ কলকাতার পক্ষ থেকে। রয়েছেন বিজেপির আরো একজন সক্রিয় সদস্য মলয় মিত্র। মলয় দা, অনেক অনেক স্বাগত জানাই সংবাদ কলকাতার পক্ষ থেকে। আমাদের প্রথম বিষয়, আপনারা তিনজন নেতৃত্ববর্গ উপস্থিত রয়েছেন এই মুহূর্তে। আপনাদের প্রথম যেটা আপনাদের কাছে জানার চেষ্টা করব, আমি প্রথমে সুকান্ত দাকে দিয়ে শুরু করি। সুকান্ত দা যেহেতু আমার বাম পাশে রয়েছেন, সুকান্ত দাকে দিয়ে শুরু করি যে করোনার আবহে সাম্প্রতিক যেটা সুকান্ত দাকে দেখে আমার প্রথমেই যে কথাটা উঠে আসছে সেটা হচ্ছে যে রাজ্য সরকারের একটা দলীয় সাংগঠনিক রদবদল। সুকান্ত দা, এই করোনার আবহে দাঁড়িয়ে, করোনার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাংগঠনিক একটা রদবদল আমরা সকলেই লক্ষ্য করলাম। এই সাংগঠনিক রদবদলটা কি ভবিষ্যতে মানে আগামী দিনের নির্বাচনে বিজেপিকে সরাসরিভাবে আক্রমণ করার জন্য এই সাংগঠনিক রদবদল? না, দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা সম্পূর্ণ একটা দলের আভ্যন্তরীণ বিষয়। এখন একটা দল কখন কোন কারণে তার সাংগঠনিক রদবদল করবে সেটা সম্পূর্ণ তার দলের নিজস্ব ব্যাপার। তবে এটা বিজেপিকে বিরুদ্ধে লড়াইয়ের জন্য না সিপিএম এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য বা কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমাদের দল মনে করছে যে এই রদবদলটা এই মুহূর্তে জরুরি, তো সেই কারণেই এই রদবদল। এটা যে কারোর বিরুদ্ধে যুদ্ধের জন্য আগে একটা প্রস্তুতি, সেই বিষয়টা না। তো এই কারণেই রদবদল, এটা প্রয়োজন ছিল হয়তো, সেই কারণে আমাদের দল সেটা। শুধু আরো একটা বিষয় যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে এই করোনার সংক্রমণ যখন থেকে শুরু হয়েছে, সেই সংক্রমণের জায়গা থেকে রাজ্য সরকারের প্রচুর ভুল ভ্রান্তি উঠে এসেছে। সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষ বলছেন যে রাজ্য সরকারের রেশন দুর্নীতি এবং বিভিন্ন রকমের দুর্নীতিগুলো লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে কেন্দ্রের এখনো পর্যন্ত কোনো সহযোগিতা তারা পাননি। এই বিষয়ে আপনি কি বলবেন? নিশ্চয়ই, কেন্দ্রের তো কোনো সহযোগিতা আমরা পাইনি। আপনারা জানেন যে আমরা কেন্দ্র সরকার থেকে এখনো আমাদের যেটা ন্যায্য পাওনা, আমফান বা করোনা রিলিফ ফান্ডের জন্য নয়, যেটা আমাদের সরকারের যে পাওনা, সেই 53,000 কোটি টাকা এখনো আমি যতটুকু জানি আমাদের রাফ ডিউ আছে। এবং আমি এটাও জানি যে আপনারাও জানেন তার মধ্যে প্রায় 4,500 থেকে 4,500 টাকা জিএসটি বাবদ আমাদের পাওনা আছে। এবং আপনারা পশ্চিমবঙ্গবাসী সকলেই জানেন যে করোনা পশ্চিমবঙ্গের উপরে, ভারতবর্ষের অন্যান্য রাষ্ট্রের উপরে যেমনি করোনা থাবা বসিয়েছে, আমাদের উপরে মানে ভগবানের এমন মানে কৃপা বলুন বা কি বলবো, অসহায়তা আমাদের, যে তার উপরে আমাদের এত বড় একটা ঝড়কে ফেস করতে হচ্ছে। সেখানে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী এলেন, দেখলেন,
ঘুরে গিয়ে একটা মিনিমাম অ্যামাউন্ট 1000 কোটি টাকা একটা কন্ট্রিবিউট করলেন, কিন্তু সেই কন্ট্রিবিউশনের কনফার্মেশনটাও আমরা এখনো সেভাবে পেয়ে উঠি। তো এই রকম একটা বিধ্বস্ত রাজ্যে এই রকম একটা অবস্থায় আমরা আমাদের ন্যায্য পাওনা পাচ্ছি না। সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকারের পক্ষে যতটুকু করণীয় আমরা মনে করি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এটা করছি। মলয়বাবুর কাছে আসবো সরাসরি ভাবে। মলয়বাবু যেটা বলছেন, আমাদের সুকান্তবাবু যেটা বললেন, রাজুবাবু যেটা বললেন যে 53,000 কোটি টাকা এখনো পর্যন্ত ডিউ রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে, এই বিষয়টাই আপনি সরাসরি ভাবে কি বলবেন? দেখুন, প্রশ্ন হচ্ছে এই হিসাবটা তাদের কাছে আছে, রাজ্য সরকার বলছে। রাজ্য সরকার কি এই হিসেবটা রাজ্য সরকারের কাছে এর তালিকা দিতে পারবে? পারবে না কেন্দ্রের কাছে। কেন? এনাদের এর আগে আর এক রকম হিসাব করেছিল ওনারা। আর আমফানের টাকা, যিনি আমাদের মানে তৃণমূলের আমাদের বন্ধু বললেন, তো আমফানের টাকা প্রধানমন্ত্রী ঘুরে যাওয়ার দুদিনের মধ্যে চলে এসছে। ঠিক আছে, আপনারা খোঁজ নিন। তো এইসব কথার জবাব সুকান্তবাবু বললেন যে আমফানের টাকা এসছেন, কিন্তু সেটাকে সক্রিয়ভাবে মানে যেটা যথোপযুক্তভাবে দরকার ছিল সেই জায়গাটা আমি বলি 1000 কোটি টাকা প্রধানমন্ত্রী যেটা বলে গেছিলেন দুদিনের মধ্যে চলে এসছে। সেটা নিয়ে কি দেখলাম আমরা কি দেখলাম? সেইটা নিয়ে আমরা দেখলাম নেতাদের বাড়িতে চলে গেল টাকাটা, নেতাদের আত্মীয় স্বজনের বাড়ি চলে গেল। একজন পঞ্চায়েতের প্রধান, যিনি তার বাড়ি টাকার হিসাব পান না, তিনি 1000 তার বাড়ির পাশে এক ভদ্রলোকের তালপাতার ছাউনি দিয়ে প্লাস্টিক দিয়ে কোনোভাবে আছেন, যেখানে গরু ছাগল থাকতে পারে না, সে অথচ সে পাননি সেই ভদ্রলোক, কিন্তু তার বাড়ির আত্মীয় স্বজন থেকে শুরু করে 3 তলা বাড়ির লোকেরা পর্যন্ত আমফানের টাকা লুট করেছে, ছিনিয়ে নিয়েছে। এই টাকা দেখে কোন গভর্নমেন্ট, কোন সেন্ট্রাল গভর্নমেন্ট, কোন তদারকি করছে? সেই ন্যায্য দাবিটা কই? আচ্ছা, ন্যায্য দাবি না পেলে রাজ্য সরকারের উপর অহেতুক প্রেসার হচ্ছে। রাজ্য সরকার কি করে কাজ করবে? এক সেকেন্ড, আমি মলয়বাবুর কথায় আসবো। মলয়বাবু যেটা বলছেন যে আমফানের টাকা তছরূপ হচ্ছে, এই আমফানের টাকা তছরূপে নিয়ে আমি সরাসরি ভাবে গার্গীদির কাছে উঠে আসবো যে গার্গীদি, এই যে একটা তরজা করোনার শুরুর সময় থেকে হয়ে আসছে যে আমফান বা বিভিন্ন রকমের মানে কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের একটা সরাসরি লড়াই চলছে, এই লড়াইয়ের বিশ্লেষ্য হিসেবে কোথাও গিয়ে কি আপনাদের জায়গা থেকে আপনারা? না, একটা কথা বলি, করোনার আগে সুকান্ত মলয়বাবু থেকে রয়েছেন, আর আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাকে চ্যানেলে আসার সুযোগ করে দিয়েছেন। আমার খালি মনে হচ্ছে, আমার কাছে এখন অনেকেরই মনে হচ্ছে, এই গ্রামাঞ্চলে গেলে পরে দেখা যায় মুরগির লড়াই করছে, কিন্তু ছাগলের লড়াই, দুটো ছাগল প্রচন্ড লড়াই করছে। লড়াই করতে করতে শেষ পারে যখন পৌঁছায়, তখন দেখবেন দুজনকে রক্তাক্ত করে না, আক্রান্ত করে না, দুজনের ঠিক দুজনের সামনে এসে সিংটা ঠেকিয়ে দেয়, মানে হয়ে গেল। এই যে উনি বলছেন দেয়নি আর উনি বলছেন দিচ্ছেন, আর আমরা কি দেখছি? আমরা দেখছি যে আমফানের টিপল চুরি হয়ে গেল, আমফানের ত্রাণের টাকা চুরি হয়ে গেল, বদের টাকা চুরি হয়ে গেল, বিভিন্ন জিনিসের চুরি হয়ে গেল। চুরি তো আমরা আগে তো দেখেছি। গতকালকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলেছেন মেহরবানি করে আমাকে টাকা দিন। এখন অবশ্যই আমরা মনে করি, শুনুন, সিপিআইএম দল মনে করে, সুকান্তবাবুকে বলতে দিন 2000 সালের বন্যায় আপনারা ম্যানমেড বন্যা বলেছিলেন, 2009 সালের আয়াতে যাতে রাজ্য সাহায্য না পায় তার জন্য মমতা ব্যানার্জি দিল্লিতে দরবার করেছিলেন। আর আমফান হওয়ার পরে সিপিআইএম বলিষ্ঠভাবে বলেছে যে আমফানকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করা উচিত এবং আমফানের ত্রাণে দেশের সরকারকে টাকা বরাদ্দ করা উচিত। এই বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু কথাটা হচ্ছে টাকাটা নিয়ে করবেন কি? বিসর্জনের করুণ সুরটা বাড়ছে, প্রদীপ নিভে যাওয়াকে তপ করে দিয়ে উঠছে। এই যে বলছিল না সাংগঠনিক রদবদল, রদবদল কিছু না, গোটা মন্ত্রিসভাটা কোয়ারেন্টাইনে চলে গেছে।
খুঁজে পাবেন না। এখন যেটা হয়েছে সবাই মনে করছেন তৃণমূল কংগ্রেসে যে আর তো কিছুই না, 21-এ পালা বদল হচ্ছে, বিসর্জনের বাজনা বেজে গেছে, এবার শেষ খাওয়া পালাবদলের নেতৃত্ব শেষ খাওয়া খেয়ে নি পালাবদলের নেতৃত্ব ওর কাছে আমি চলে আসি। এবার শেষ খাচ্ছেন কত পার্সেন্ট ভোটে গেছে? শুনুন, এক সময় দাঁড়িয়ে 2004 সালে একটা আসন পেয়েছিলেন, পার্সেন্টেজ দিয়ে ভোট বলবেন না। ঠিক আছে, তাই ব্যাপারটা হচ্ছে, উনি বললেন বলে বলি, দলটাই তো চুরিতে দল জন্ম। কলকাতা চুরি করেছে, লোক চুরি করেছে, সারদা চুরি করেছে। ভোট কমেনি, আপনাদের ভোটটা পুরো চলে গেছে। গার্গীদির কাছে গার্গীদি যে কথাটি বললো যে গোটা সরকারটি রদবদল, আমি সুকান্তদার কাছে আসি গার্গীদির জায়গা থেকে, গার্গীদির কথাটাকে নিয়ে যে গার্গীদি বললেন যে ওসব রদবদল টদবদল কিছু নয়, গোটা সরকারটি হোম কোয়ারেন্টাইনে চলে গেছেন। আপনি এবার উনার মত উনি চ্যানেলে বলতেই পারেন, কিন্তু পশ্চিমবাংলার মানুষের কাছে উনার দলের বর্তমান অবস্থাটা কি কোয়ারেন্টাইনের চেয়ে খুব ভালো অবস্থায় আছে? পশ্চিমবঙ্গের বামফ্রন্ট নামক দলটা তো সাইনবোর্ডে পরিণত হয়ে গেল। তো আমার অবাক লাগে, ছোট থেকে যখন বড় হয়েছি বাংলার বুকে, তখন আমি জানতাম সিপিএম তথা বামফ্রন্ট একটা অত্যন্ত সাংগঠনিক দল, কিন্তু আমার ভাবতে অবাক লাগে এইরকম একটা সাংগঠনিক দল ক্ষমতাচ্যুত হওয়ার পর মানুষ, আমি জানি যারা ক্ষমতাচ্যুত হয়ে যায়, বিশেষ করে তাদের যদি অর্গানাইজেশন স্ট্রং থাকে কি হিসেবে দেখতে পান, মানে ক্ষমতাচ্যুত তারা আবার ব্যাক করে, কিন্তু এত তাড়াতাড়ি যে আইসোলেশনে চলে গেল একটা দল, আমি তো ভাবতে পারি না। না, আপনি বলছেন আইসোলেশনে চলে যাওয়ার বিষয়ে, আমি নেতৃত্ব এখন নেতৃত্ব দিচ্ছে দলটায়, আইসোলেশনের পার্সেন্টেজ অফ ভোট কোথায়? এই আইসোলেশনে যাওয়ার কারণটা কোথায়, উপলক্ষ কি? মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ পরিত্যক্ত করেছে, তাদের ত্যাগ করেছে, তারা কোনো কাজকর্ম করতে পারেনি, ত্যাগ করেছে। আপনি বলুন তো, এই যে রাস্তাটা দিয়ে আমি আজকে এখানে এলাম, সেই রাস্তাটার অতীতে ওনাদের মানে দিদিদের শাসনকালে এই রাস্তাটার কি অবস্থা ছিল? পশ্চিম বাংলার একটা রাস্তায় আলো জ্বলতো না। আমার প্রতিবেশীরা প্রত্যেকেই, আপনি খোঁজ নিয়ে দেখুন, প্রত্যেকটা প্রতিবেশী, প্রত্যেকটা বাংলার মানুষ নিজেদের মধ্যে টাকা কন্ট্রিবিউট করে একটা করে সামান্য ডুম জ্বালাতো বাংলার বুকে। আর আজকে প্রত্যেকটা রাস্তায় নিয়নের লাইট জ্বলে, প্রত্যেকটা রাস্তায় হ্যালোজেন লাইট জ্বলে, প্রত্যেকটা রাস্তায় এলইডি লাইট জ্বলে। তাহলে এমন অবস্থায় যে দলটা পশ্চিমবঙ্গের মানুষকে ঠকিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ যখন অল্টারনেটিভ পেয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ আর ওই দলটাকে তো আইসোলেশনে দেবে। যদিও আমরা বিষয় থেকে বেরিয়ে যাচ্ছি, গার্গীদি বিষয়টা বলে নিই, সেটা হচ্ছে যে যদিও আমরা বিষয় থেকে বেরিয়ে যাচ্ছি, আমি সুকান্তবাবুর কাছে জানতে চাইবো যে এই যে করোনার আবহের মধ্যে আমাদের আলোচনাটা চলছে করোনার আবহকে নিয়ে, এবং করোনার আবহতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কতটা সহযোগিতা পেয়েছেন এই পরিস্থিতিকে, এই স্বাস্থ্য দপ্তরের উন্নতি সাধনের জন্য প্রচুর কথা তো উঠে আসছে, কোন রকম সহযোগিতা আমরা পাইনি। আপনারা বিভিন্ন পত্র পত্রিকায় দেখে থাকবেন যে নরেন্দ্র দামোদর মোদীর সরকার, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের থেকে পশ্চিমবঙ্গ সরকার এখন পর্যন্ত কি কি সহযোগিতা পেয়েছে। আমাদের কাছে কিছুক্ষণ আগে মলয়বাবু বলছিল যে হিসেবটা ওরা কোথা থেকে পেলেন। আমাদের কাছে হিসেব কিন্তু বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের কাছে হিসেব আছে কিন্তু পত্র পত্রিকা, টেলিভিশনের পর্দা থেকে। তো সেইখান থেকে মলয়বাবু বলতে পারবেন না যে এই 1000 কোটি টাকা উনি যে বললেন 1000 কোটি টাকা নরেন্দ্র দামোদর মোদী দিয়ে দিয়েছেন এবং সেই টাকা তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘরে চলে গেছে, এই কনফার্মেশনটা মলয়বাবু দিতে পারবেন না। ঠিক যেরকম উনি বলছেন যে আমরা দাবি করছি 53,000 কোটি টাকা আমরা বারবার চাইছি, সরাসরি যেটা বললো যে 53,000 কোটি টাকার এখনো হিসেব বাকি আছে। আর শুনুন একটা গুজামিন জানেন তো, ওনাদের মুখ্যমন্ত্রী যিনি আছেন না, উনি একদম একটা গুজামিনের সরকার চলছে পশ্চিমবঙ্গে। মানুষ খুব কষ্টে আছে পশ্চিমবঙ্গের মানুষ। দেখুন, রেশনের চাল চুরি, আমফানের টাকা চুরি, শিক্ষক তার স্কুলে প্রোটেকশন পাচ্ছে না, সেখানে ঢুকে মারছে, পুলিশ থানায় প্রোটেকশন পাচ্ছে না, পুলিশ থানায় ঢুকে পিটাচ্ছে, মানুষ ভোট দিতে পারছে না, বুথে ঢুকে পিটাচ্ছে, মানুষ
ভারতবর্ষে গণতন্ত্রকে লুট করছে না। আমরা যাবো আমাকে একটু বলতে দিন। দেখো, এই যে ধোঁয়াশার গভর্নমেন্ট, হ্যাঁ। এরা মিথ্যাবাদী গভর্নমেন্ট, একটা পুরোপুরি মিথ্যা। কেন্দ্রের বিভিন্ন যোজনাগুলো নিজেদের নামে করে এরা চালায়। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। আমাদের যেটা কেন্দ্রের প্রকল্প অন্নদায় অন্ন যোজনা, আপনারা জানেন, এটাকে ওরা লুকিয়ে স্বাস্থ্য সাথী বলে দিল বাংলাদেশে। আপনারা তো আমাদেরকে এবার বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে কপি করেছে। আমাদের বলতে দিন দাদা, আচ্ছা, আমরা আচ্ছা, বলতে চাই, আমি ডিস্টার্ব করিনি, আমি একদম আমি আসবো আমি ডিস্টার্ব করিনি। বেটি বাঁচাও বেটি পড়াও, আমাদের থেকে কপি করেছে। কন্যাশ্রী আমাদের আগে, তারপরে বেটি বাঁচাও। আপনি খবর নিয়ে বসুন। কন্যাশ্রী আগে, তারপরে বেটি বাঁচাও। খবর নিয়ে বসুন। স্টুডিওতে খবর নিয়ে বসুন। যেটা ছোট করে যেটা বলছিলেন যে আপনি অন্তর্দয় এবং স্বাস্থ্যসাথী, তারপরেই আমি সুকান্তদার কাছে ঢুকবো, তার মাঝখানে গান্ধী দিকে নেবো। আপনি বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি বাঁচাও বেটি পড়াওটা এরা কন্যাশ্রী বলে চালিয়ে দিল। আচ্ছা। প্রধানমন্ত্রীর আবাস যোজনা এরা বাংলার আবাস যোজনা বলে চালাচ্ছে। এই যে মিথ্যা একটা আছে, আপনারা জানেন না। বাংলার বাড়ি, বাংলার বাড়ি, বাংলার বাড়ি, আপনি জানুন, আপনি জানেন বাংলার বাড়ি, বাংলার বাড়ি বলে এরা একটা প্রজেক্ট চালাচ্ছে। এই প্রকল্পগুলো আপনি কি বলতে চাইছেন যে কেন্দ্রের সেটাকে রাজ্য সরকার গান্ধীর কাছে আসুন মোলাদা গান্ধী এই যে কথাটা বলছে যে এই প্রকল্পগুলো কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্য সরকার অন্তর্নিহিত করেছে, এটা একটা তার আগে আমি একটা কথা বলবো সুকান্ত বাবু। হ্যাঁ। এই যে বলছিল না রাস্তাঘাট লাইট ফাইট জলে, রাস্তাঘাটের একটা বিষয় বলছিল। 34 বছরের স্কুল হয়েছে, হুম। আর এখন ওরা স্কুলের দু একটা টিচার নিয়ে করে কাটমানি খাচ্ছে। আগে টেট হতো, আগে এসএসসি হতো, আগে বেকার যুবকের চাকরির জন্য হতো, এখন নেই। এর আগে বারবার বলেছিল 40 লক্ষ 50 লক্ষ, আর যখন প্রবাসী, আমি পড়ে যাই বলবো, যখন প্রবাসী শ্রমিকরা ঘরে ফেরা শুরু করলো, আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়ে বাংলা বাড়ি চলে গেছে। সরাসরি মুখ্যমন্ত্রীকে আপনি শৌচালয় উদ্বোধন করতে দেখেছেন? মুখ্যমন্ত্রীকে আপনাদের আমরা রাস্তায় দেখেছি, বাংলার মানুষ বাংলার মানুষ মুখ্যমন্ত্রীকে রাস্তায় দেখে। মুখ্যমন্ত্রী শৌচালয় উদ্বোধন করছেন, একটা কারখানা উদ্বোধন করেননি। টেটের এবারে সবচেয়ে খারাপ লাগছে যেটা ভার্চুয়াল সভা হলো 21 তারিখে, দেখেছেন ভার্চুয়াল সভার কমেন্ট গুলো? এসএসসি ছেলেরা, টেটের ছেলেরা, মাদ্রাসা ছেলেরা, পার্শ্ব শিক্ষক, তারা কমেন্ট করে বাংলা যৌবন কিভাবে কমেন্ট করে উনিও বলছেন এই যে করোনার আবহে যেদিনকে লকডাউন হয়েছে সেদিনকে 567 জন করোনা আক্রান্ত ছিল, আজকে গোটা দেশে করোনা আক্রান্ত হচ্ছে 14 লক্ষ ছাড়িয়ে গেছে, তাই তো? তাহলে দুজনই আমাদের দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি করেছেন, গোটা দেশের মানুষের স্বাস্থ্যকে একেবারে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন, আতঙ্কগ্রস্ত করেছেন। তার জন্য যেমন দেশের প্রধানমন্ত্রী বাংলার মসনদে থাকলে 34 বছরে বাংলার মানুষ আপনাদের থেকে যেটা দেখেছে এই করোনা সামনের দাপটে আপনারা রাস্তায় থাকতে পারবেন না, কারণ এটা 34 বছর ধরে দেখেছি দিদি, 34 বছর ধরে আপনারা বাংলার মানুষের জন্য যা করেছে। বামফ্রন্ট 78 সালে বন্যার মোকাবিলা করেছিল, সেই বন্যা মোকাবিলা করেছে, বামফ্রন্ট 2000 সালের বন্যার মোকাবিলা করেছে, বামফ্রন্ট 2009 সালের আইলার মোকাবিলা করেছে। আর এবার দেখেছেন মুখ্যমন্ত্রী ছাড়া আপনি কাউকে দেখতে পাচ্ছেন, একেবারে ল্যাজে গোবরে অবস্থা। আপনার চোখ নেই তাই দেখছেন না, চোখ নেই তাই দেখছেন না, কোনো পাড়ায় আপনাদের দলের বিজেপি কোনো লোকে দেখা যাচ্ছে না, সমস্ত তৃণমূল রাস্তায় আমরা কি বলছি নেই, আপনারা নেই, শুনুন মিনাকার আপনারা নেই, মিনাকার মোহনপুর মোহনপুর দক্ষিণপুর গ্রাম, সেখানে 15টা কমিউনিটি কিচেন চলছে, 15টাই চালাচ্ছে বামপন্থীরা, পাঁচ ভেঙে গেছে, পঞ্চায়েত নেই, এমপি ইসলাম জাহান টিকটকে কি বলছে? এই সরকার ছিল না, আমরা
গার্গীদি যে কথাগুলো বলছেন সেই জায়গা থেকে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা একে একে বলার চেষ্টা করবেন। আমি তো প্রথমে বলি না, এটা সুকান্তদা যে কথাগুলো গার্গীদির তরফ থেকে উঠে এলো, যে কথাগুলো রাজ্য সরকারের একদম সরাসরি তোপ দাগলেন গার্গী চ্যাটার্জি, সেই কথার বিষয়ে আপনার থেকে মতামত দেবো আমি, তারপরে মলয়বাবুর কাছে আসবো, তারপর বিরতিতে যাবো। কি তো উনি বলছেন মিনা খাতে ওনারা কটা কমিউনিস্ট আমি আপনাকে বলছি সারা পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে কত পাড়ায় পাড়ায় কমিউনিটি খবর রাখেন না, পাড়ায় পাড়ায় কত কমিউনিটি কিচেন আমি আপনাকে কমিউনিটি জানিয়েছি, কত কত কিচেন হয়েছে আপনি খবর রাখেন না, তাহলে শুধু মিনা খার কথা বলছেন না, শুধু মিনা খার না, আমি বলছি একটা আমপান বিধ্বস্ত মিনাকার গ্রামে গিয়ে দেখুন, সেখানে 15টা কিচেন চলছে, 15টা বাংলা। এরকম তৃণমূল মানে আপনাদের মুখ্যমন্ত্রী যেমন মিথ্যে কথা বলেন, বিকৃতি করেন, আপনিও বিকৃতি করেন, বাংলা ল্যাঙ্গুয়েজটা শুনুন। আমি বলেছি উদাহরণ, মানে ই পুস্তক জি আমার আরেকটা প্রশ্নের আপনি উত্তর দেবেন, প্রচেষ্টা প্রকল্প কি হলো, আপনি আরেকটা উত্তর দেবেন। আচ্ছা, এবার শ্রমিকদের জন্য পরিবারের জন্য স্নেহের পড়াশোনা কি হলো, আচ্ছা আপনি উত্তর দেবেন। প্রচেষ্টা প্রকল্পে অল্প সময়ের মধ্যে পুরো আমাদের যে কোটা সেটা দিদি কোটাটা বাংলার কমপ্লিট হয়ে গেছে, আপনি জানেন না তাই বলে সেই কোটা যদি এত ফাস্ট কমপ্লিট হয়, সেই কোটা যদি এত অনলাইনে ফাস্ট কমপ্লিট হয়, তাহলে তো আমরা আনলিমিটেড সময় দিতে পারবো না। স্বাস্থ্য সাথী, আপনারা সামাজিক সুরক্ষায় যে স্বাস্থ্য সুরক্ষা পেত শ্রমিক, সেটা আপনাদের তো আমাদের কথাটা এখন ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে তো আবার বিকৃত করলেন, আবার তো ভালো লাগছে আবার বিকৃত করলেন। আমি বললাম স্বাস্থ্য সাথীটা নিয়ে আমি তাহলে বলছি, উনি বলেন যে বেটি বাঁচাও বেটি পড়াও আমি কন্যাশ্রী শুনুন, দাদার সঙ্গে দিদি মালপো খেতে কিন্তু যাইনি আমরা কেউ, মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই প্রস্তুতি আমরা রেখেছি, আমরা রেখেছি আমার কাম আমরা কিন্তু রেখেছি দিদি ওইটা বলবেন আমার কামটা না, ওইটা বলবেন না। আরে দাদা, আরে ওটা সরকারি ডাক্তার, এখানে আমরা রেখেছি মানে বহু বছর আগে বিরতিতে যাবো আমাদের আমি মলয়দার কথায় আসবো, বিরতির পর সরাসরি ভাবে মলয়দার কথায় আসবো। আমি একটা ছোট্ট বিরতি সংবাদ কলকাতার তরফ থেকে, আপনারা দেখতে থাকুন, সঙ্গে রাখুন লিডার্স ডিবেট, আর আপনাদের সাথে রয়েছে আমি সম্রাট, আর এই বাঘ যুদ্ধ আমাদের চলবে। ফিরে আসছি বিরতির পর। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লুয়ের এই লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচে কিংবা কাশির সময় কোনোই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। অসুস্থ বোধ করলে ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। লেটস ডিবেটে আমরা একবার স্বাগত জানাই আপনাদের সকলকে, যারা রয়েছেন আমাদের সেটে আমরা একবার স্বাগত জানাই। আর বিরতিতে যাওয়ার আগে মলয়বাবু, আপনার কাছে আপনি যে কথাটি বলছিলেন, যে বিষয় নিয়ে কথাটি হচ্ছিল, যে কেন্দ্র এবং রাজ্যর একটা টানাপোড়েন চলছে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে সুকান্তবাবু বলেছেন সরাসরি ভাবে, সুকান্তবাবু বলেছেন যে 53,000 কোটি টাকার একটা দায়, একটা প্রমাণ আপনাদের কাছ থেকে চান তারা। সেই জায়গা থেকে আপনি হাত তুলেছেন এবং বলেছেন যে আপনি বলবেন সরাসরি আপনার কাছে। হ্যাঁ, দেখুন, আমি দর্শকদের কাছে একটা ব্যাপারে মানে খুবই কি বলবো, এই যে আবহে, করোনা আবহের মধ্যে দিয়ে আমরা এই আলোচনায় বসেছি, পলিটিক্যাল একটা বিশ্লেষণে, তো আমি দুঃখ প্রকাশ করছি এবং সেই সব পরিবারের কাছে যারা এই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে এবং
অনেকে চিকিৎসা পায়নি। আপনারা জানেন একটি ছেলে কিছুদিন আগে 18 বছরের ছেলে 12 ঘন্টা তার বাবা মা হসপিটালের 4টে হসপিটালে ছোটাছুটি করলো, কিন্তু কোথাও বেড পেল না, সামান্য চিকিৎসা পেল না। ছেলেটি ছটফট করে নিঃশ্বাস দম আটকে মারা গেল। আপনারা দেখেছেন রিসেন্টলি পরশুদিন আমাদের বনগাঁয় এক ভদ্রলোক, তাকে অন্য হসপিটালে রেফার করা হয়েছিল, কেউ একজন হেল্প করলো না। সে একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভারও না, সে গাড়িতে উঠতে পারলো না বলে ছটফট করে মারা গেল। তার ওয়াইফ, মানে তার কি পরিস্থিতি আপনারা দেখুন তো, কোন জায়গায় চলে গেছে আমাদের স্বাস্থ্য পরিষেবা। আমরা হয়তো অনেকে অনেক কথা বলবো, নিজেদের মধ্যে ঝগড়া করবো, দর্শক কিন্তু শুনছে এবং তারা ফিল করছে। আর তাই আমি একটা কথা, আমি এখানে আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করব, দেখুন যার ছেলে চলে গেল এর দায় কে নেবে? হসপিটালের সুপাররা নেবে এই 4টে হসপিটালে, না স্বাস্থ্যমন্ত্রী নেবে? কে দায় নেবে? তার তো ছেলে আর ফিরে আসবে না। তো দয়া করে রাজনীতি তো রাজনীতি থাকবেই, সারা বছর হবে, এই কয়দিন অন্তত যারা করোনার আক্রান্ত তাদের আমাদের রাজ্য সরকার প্রত্যেকটা হসপিটালকে বলুক অন্তত কমপক্ষে, যাতে ন্যূনতম পরিষেবাটা সাধারণ মানুষ পায় এবং একটু অন্তর দিয়ে যাতে দেখে। কিন্তু সুকান্তদা এখানে রয়েছে, সুকান্তদার কাছ থেকে না জানলে এই বিষয়টা আরো কিছু মানে বেস নিডটা আমি স্ট্রং করে নিই। সেটা হচ্ছে যে থালা বাজানো, এবং যেটা গাগিদি ইস্যু করে তুললেন, যেটা বিভিন্ন রকমের ব্যাগ বাজানো, থালা বাজানোর বিষয় রয়েছে। আরো একটা বড় বিষয় যেটা নিয়ে আপনারা দাবিদার হয়েছিলেন, আপনারা সরব হয়েছিলেন, পথে দাঁড়িয়েছিলেন, সেটা হচ্ছে রেলকে বেসরকারীকরণ করা হচ্ছে। এই বিষয়টা নিয়ে আমি দুটো প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আপনাকে বলি, আমি ওনাদের কাছে অনুরোধ করবো, ওনারা বক্তব্যের প্রথমে বলেছেন যে আমরা যখন বলেছি, আমি আশা করবো আমার বলার মাঝে না না নিশ্চয়ই আপনি বলুন সংক্ষিপ্ত। মেইন বিষয়টা হচ্ছে নট অনলি রেল বেসরকারীকরণ, যেটা গার্গিদি বললেন, শুধু রেল বেসরকারীকরণ না, মানে গার্গিদি, কারণ আপনি সংক্ষিপ্ত বলতে বলছেন, ওই একটা কথা আমারও পুনরাবৃত্তি করতে হয়, পুরো দেশটাকে বেঁচে দেওয়ার ব্যাপার। সেখানে দাঁড়িয়ে রেল, কোল ইন্ডিয়া, এরকম আলাদা আলাদা বলে কতগুলো আর বলবো, কারণ আপনি বলছেন সংক্ষেপে বলতে। আমার মলয়বাবুর একটা কথা রেস্ট টেনে বলি, যে উনি বললেন ওনাদের প্রতিশ্রুতি ছিল 370 রাম মন্দির, ভালো কথা, আমি ওনাদের প্রতিশ্রুতিকে সম্মান জানিয়ে বলছি। ওনাদের এই প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গে যে মূল দুটো প্রতিশ্রুতির উপরে ভিত্তি করে ওনারা গত পার্লামেন্ট ইলেকশনে লড়লেন, বাংলার দেশের মানুষ সহ বাংলার মানুষও ওনাদের উপরে আস্থা রেখেছেন কিছু সংখ্যক। মূল প্রতিশ্রুতি দুটো কি ছিল? যে একটা হচ্ছে প্রত্যেক বছর 2 লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান, আর আরেকটা ছিল 2 কোটি বেকার যুবকের কর্মসংস্থান, আরেকটা ছিল প্রত্যেকটা নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়া হয়। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এখানে যারা আমাদের চ্যানেলে বসে আছেন বা কথা শুনছেন, এটা আমরা দীর্ঘদিন ধরে বলেছি যে কারোর অ্যাকাউন্টে 15 টাকা ঢোকেনি, বরঞ্চ আমরা দেখলাম উনি ক্ষমতায় আসার পরে একটা সাংঘাতিক পদক্ষেপ নিলেন, দ্যাট ইজ নোটবন্দি, যেটাকে বলে ডিমনিটাইজেশন। এবারে ডিমনিটাইজেশন ফলে কি হয়ে গেল, এবং ওনার একটা ব্যাপার আছে, উনি যখন যা কিছু অ্যানাউন্সমেন্ট করেন কোনো সময় মানুষকে দেন না। 2 ঘন্টা 1 ঘন্টার নোটিশে যেমন উনি লকডাউন করেছেন, ঠিক ডিমনিটাইজেশন আমরা দেখেছিলাম সেই সময় 2016 8ই নভেম্বর উনি উইদাউট এনি মানে কয়েকটা সময় দিয়ে উনি দুম করে ডিমনিটাইজেশনের অ্যানাউন্সমেন্ট করে দিলেন। তার ফলে কি হয়েছিল, বাংলায় আমরা বসে দেখেছিলাম, সারা ভারতবর্ষে দেখেছি, কালো টাকা উদ্ধার হয়নি, বরঞ্চ কিছু অসহায় মানুষ, উনি মলয়বাবু বলছিলেন আমাদের খুব দুঃখ লাগছে যে কোভিড সিচুয়েশনে কিছু অসহায় মানুষ ট্রিটমেন্ট ছাড়া মারা যাচ্ছে। আজকে কোভিড সিচুয়েশনে হয়তো 2-1 এরকম মারা গেছে, আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু সেই সময় তো কোভিড ক্রিয়েটেড হয়েছিল, সেই সময় পরবর্তীকালে প্রমাণ হয়েছিল
যে ভারতবর্ষে ওই মুহূর্তে ডিমনিটাইজেশনের কোনো প্রয়োজন ছিল না, আর ওই ডিমনিটাইজেশনের ফলে অসহায় 200 থেকে কয়েকশো মানুষ মারা গেল। তো আমার প্রশ্ন এই জায়গায় মলয় বাবুদের, আপনারা প্রত্যেকটা এজেন্ডার দিকে খেয়াল রাখুন, আর বাঙালি থেকে আপনারা বাংলা থেকে এনআরসি এনপিআর করে বাঙালি খাওয়া করছেন। কালকে আমি টেলিভিশনের পর্দায় দেখছি রাম মন্দির গড়ার জন্য নাকি ইট মাটি জল সব বাংলা থেকে নিয়ে যাওয়া হবে। আমি বুঝতে পারলাম না হঠাৎ করে বাঙালির উপরে এত প্ল্যান। সেটা হচ্ছে যে বর্তমান সময় এনআরসি এনপিআর এর নয়, বর্তমান সময় হচ্ছে করোনা। আমরা এনআরসি এনপিআর পরের বিষয়ে আসবো। মলয়বাবুর কাছে যে প্রশ্নগুলো সরাসরি ভাবে গেছে গার্গিনী এবং সুকান্ত দার তরফ থেকে, মানে দুটো দলের থেকে, তৃণমূল এবং সিপিআইএম এর তরফ থেকে যে প্রসঙ্গত উঠে এসছে, আমরা প্রথমত শুনলাম আপনার কাছ থেকে রাম মন্দির আর বিভিন্ন রকমের যে বিষয়গুলো নিয়ে কথা উঠছিল সেগুলো তো আমরা দেখা পেয়ে গেলাম। এবারের যে বিষয়টা সরাসরি ভাবে একটা জায়গা তুলে ধরলেন, আপনি এই বিষয়ে কি বলবেন? আমি বলছি, পশ্চিমবঙ্গের মানুষ দুর্ভাগ্যবশত দীর্ঘদিন বামফ্রন্টের শাসনে ছিল। দুর্ভাগ্যবশত 45,000 কলকারখানা বন্ধ হয়ে গেছে। উনি বলছিলেন না, মানুষকে মুদির দোকান খোলা বাংলাকে শেষ করে দিয়েছে। আমরা ছোটবেলায় পড়েছি হুগলি নদীর ধারে পাট শিল্প, ক্রস ঝান্ডা দিয়ে চলছে না চলবে না এই ডায়লগ বাজি দিয়ে আন্দোলন করে, তালিবানি জঙ্গি আন্দোলন করে বাংলাকে একেবারে শেষ করে দিয়েছে। কলকারখানা বন্ধ, মানুষ আমি চলে আসছি ওখান থেকে। ওনাদের ওই যে মানে বলে না মুরগির ছানা পোষা মতন, যে তাকে খাবো বলে ওই রকম মায়াকার না, তো বাংলাটাকে তো শেষ করে দিয়েছে, তো মানুষকে বেকার বানিয়ে দিয়েছে। তার জন্য মানুষ ওনাদের উৎখাত করে দিয়েছে। মানুষ পরিত্রাণ পাওয়ার জন্য একটা সরকারকে চাইছিল, এই তালিবানি সরকার চলে যাক। তো সেই সরকার চলে গিয়ে মামাটি মানুষের সরকার আসলো। মানুষ ভেবেছিল শান্তি আসবে, কিন্তু মানুষ যে কি দেখতে পাচ্ছে, প্রশাসনিক কি ব্যবস্থা, যেটা আগেও আমি বলেছি, শিক্ষক স্কুলে সুরক্ষায় নেই, পুলিশ থানায় সুরক্ষায় নেই, কেউ হসপিটালে গেলে লম্বা লাইন পড়ছে। এখন দেখবেন স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কিছু বলতে পারছেন না কেন, বিশাল লম্বা লাইন প্রাইভেট নার্সিংহোমে পড়ছে, যা তার একটা বিল আসছে না, মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য একটা কথা বলি আমি, ইলেকট্রিক বিলের শক আর আলুর গায়ের দামের ছেঁকা, বিজেপিদের বলছেন বেকা বেকা কথা, বিজেপিকে বেকা বেকা কথা বলতে হবে না। বাংলার মানুষ জানে আমফানের টাকা তছরূপ, রেশন কেলেঙ্কারি থেকে শুরু করে হসপিটালের লম্বা বিল, ইলেকট্রিক বিলের মানে এ বৃদ্ধি, ইউনিট প্রতি বৃদ্ধি। আপনারা দেখেছেন কলকাতায় কিছুদিন আগে সিএসসি তে পশ্চিমবঙ্গে সব থেকে বিদ্যুতের দাম বেশি, হুতুরে। তো মানুষ জর্জরিত। সোজা বাংলায় বলছি, মানুষ এই গভর্নমেন্টকে, তৃণমূল গভর্নমেন্টকে চাইছে না, চাইছে না। বাংলায় বলছি, আমরা 19-এ করেছি হাফ, 21-এ করে দেবো সব। ঠিক আছে, ওকে। গার্গী চ্যাটার্জি, আপনার কাছে একটা সরাসরি আপনার কথা শুনবো, কিন্তু তার আগে একটা বিষয় একটু বলে রাখছি, বাম এবং কংগ্রেসের একটা জোট, এই বিষয়ে একটু আপনার কাছে প্রথমে একটা কথা বলি। আমি একটা কথা মনে রাখবো, শুধু বলবো যে বারবার 34-এর এই ফাটা রেকর্ডটা বাজাবেন, এ অনেকবার বলে ফেলেছেন। মানুষ তার অভিজ্ঞতায় বুঝেছে কোনটা ভালো ছিল কোনটা খারাপ ছিল। আর বাম কংগ্রেস জোট যেটা বলছে, ছোট করে এই মুহূর্তে গোটা ভারতবর্ষে দাঁড়িয়ে যে তালিবানি সরকার বললো না, তালিবানি সরকার কাকে বলে, আপনার সাথে যদি সময় থাকতো আমি ওনার সাথে তর্ক করতাম। যে সরকার, বিজেপির যে সরকার এবং বিভিন্ন রাজ্যে রাজ্যে যে সরকার, কার ফ্রিজে কি মাংস থাকবে সেটা দেখে সেই মানুষটাকে বাইরে বার করে টেনে হিজড়ে মারে, উন্নয়ন কাঠুরার মতন ঘটনা ঘটে, যেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের ঐক্য সম্প্রীতিকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়। আর ওই যে বলছিলেন না, জমায়ে গণতন্ত্রকে, কথা বলার অধিকার খর্ব করে দিয়ে দেওয়া হয়, তাকে তালিবানি শাসন করবেন না অন্যটাকে কাকে বলবেন আমার জানা না। ফলে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে, ভারতবর্ষে দাঁড়িয়ে এই মুহূর্তে পরিস্থিতির চাহিদা হচ্ছে যে সরকারটা দেশের মসনদে রয়েছে, সেই সরকারটা ভারতবর্ষটাকে টুকরো টুকরো করতে চাইছে,
সেই সরকারটা আমাদের সম্প্রীতিকে টুকরো টুকরো করতে চাইছে। এই যে আমাদের সংস্কৃতি, যে এসো আর্য এসো অনার্য এসো এ দাবিছি সকুন্দল পাঠান মোগল এক দেহে হলি, এই যে ভারতবর্ষের সংস্কৃতি, এই যে মহামানবের স্বাগতি, সেই ভারতবর্ষকে ভাঙতে চাইছে। ভারতবর্ষকে রক্ষা করতে হবে এবং ভারতবর্ষকে নতুন করে 190 বছর ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করা, লড়াই করা, সংগ্রাম করা, ক্ষুদিরাম প্রকৃতকে বিনয় বাদল দীনেশ দেব, আশরাফুল্লাহদের আত্মবলিদানে ভারতবর্ষকে যে দেশদ্রোহীরা 42 সালে মুচলেখা দিয়েছিল, যখন গোটা দেশ 42-এর তখন মহাত্মা গান্ধীর আওয়াজ ইংরেজ ভারত ছাড়ো, সেদিন দাঁড়িয়ে যারা বিশ্বাসঘাতকের ভূমিকা পালন করেছিল, স্বাধীনতা আন্দোলনে যারা ইংরেজের হাত শক্ত করেছিল, তারা আজকে ক্ষমতায় এসছে। ফলে এই মুহূর্তে দেশটাকে রক্ষা করা অত্যন্ত প্রয়োজন। দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। তার জন্য বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করতে হবে। দেখুন পশ্চিমবঙ্গ, দেখুন রবীন্দ্রনাথকে বুর্জুয়া কবি কোন কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বলেনি, একজন না না আর বার করেছে নেতাজিকে তোজর করতে বলেছে। রবীন্দ্রনাথ, যে রবীন্দ্রনাথ আমাদের বাঙালি, এই যে বাংলায় এসে রাজনীতি করতে, বাংলায় রাজনীতি করতে, আপনারা বাংলায় এরা হচ্ছে রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথকে জাতীয় সঙ্গীত মুখার্জি না থাকলে আমরা একটু শেষ মুহূর্তে চলে এসেছি। 1 মিনিটের মধ্যে আমি সুকান্তদার কাছ থেকে জানতে চাইবো যে বর্তমান পরিস্থিতিতে আর আপনাদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে আর আপনাদের ওভারঅল পুরো বিষয়টা নিয়ে আগামী দিনের রাজনৈতিক পাখির চোখ 21শে জুলাই মমতা ব্যানার্জি বলে দিয়েছেন। আগামী দিনের জায়গাটা তো সাংগঠনিক বিষয় তো রয়েছে, আপনাদের ভবিষ্যৎ নীতির জায়গাটা যদি একটু বলেন ছোট করে 1 মিনিটের মধ্যে। ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আমরা লক্ষ্য করেছি। বাংলার মানুষ আমাদের প্রতিনিয়ত জানান দিচ্ছে যে পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প পশ্চিমবঙ্গে এখনো তৈরি হয়নি। আচ্ছা, আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমাদের বাক যুদ্ধ চলবে আর এইভাবেই আপনাদের সামনে আমরা বারংবার চলে আসবো সংবাদ কলকাতার মধ্য দিয়ে। দেখতে থাকুন, সঙ্গে রাখুন সংবাদ কলকাতা। নমস্কার। নমস্কার। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ কলকাতা, আপনাদের সাথে রয়েছে আমি সম্রাট। এই মুহূর্তে আমাদের স্পেশাল সেগমেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে লিডার্স ডিবেট নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর এই মুহূর্তে আপনারা সকলেই জানেন যে করোনার আবহ গ্রাস করছে আমাদেরকে একটু একটু করে। আর এই করোনার আবহে দাঁড়িয়ে বর্তমান সময়ে রাজনৈতিক একটা চাপানোতর সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে। আমরা প্রত্যেকটি সমাজ ব্যবস্থায় দেখতে পাচ্ছি যে কোথাও লকডাউন, কোথাও আনলক সেশন, এবং এই আনলক এবং লকডাউনের মাঝামাঝি গিয়ে যেটা তৈরি হচ্ছে, কোথাও একটা স্বাস্থ্যের অবনতি লক্ষ্য করা যাচ্ছে, কোথাও গিয়ে আবার রেশনের একটা দুর্নীতি লক্ষ্য করা যাচ্ছে, কোথাও কেন্দ্রীয় সরকারের একটা প্রবঞ্চনা উঠে আসছে, কোথাও নেতৃত্ব বর্গদের কিছু নিদান তৈরি হচ্ছেন যে তারা বলছেন যে বিভিন্ন রকমের দাওয়াই খেলে নাকি সেগুলো একদমই পরীক্ষা নিরীক্ষার ঊর্ধ্বে গিয়ে তারা বলছেন যে সেই দাওয়াই খেলে করোনা সেরে যাবে। সেগুলোর বিষয় নিয়ে আজকে সাম্প্রতিক সাম্প্রদায়িক এবং বর্তমান রাজনীতির প্রেক্ষাপটকে তুলে ধরার চেষ্টা করব আমরা আমাদের এই স্পেশাল সেগমেন্টের মধ্য দিয়ে।
আমাদের সাথে উপস্থিত রয়েছেন তিনজন নেতৃত্ববর্গ। আমার বাম পাশে উপস্থিত রয়েছেন আমাদের সুকান্ত সেন শর্মা, রাজু সেন শর্মা নামে পরিচিত, তৃণমূল কংগ্রেসের সক্রিয় একজন সদস্য। সুকান্তদা, অনেক অনেক স্বাগত জানাই সংবাদ কলকাতার পক্ষ থেকে আপনাকে। আর আমার ডান পাশে রয়েছেন সিপিআইএম এর রাজ্য কমিটি এবং সিটুর জেলা সম্পাদক, সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য এবং সিটুর জেলা সম্পাদক গার্গী চ্যাটার্জি। গার্গী, অনেক অনেক স্বাগত জানাই সংবাদ কলকাতার পক্ষ থেকে। রয়েছেন বিজেপির আরো একজন সক্রিয় সদস্য মলয় মিত্র। মলয়দা, অনেক অনেক স্বাগত জানাই সংবাদ কলকাতার পক্ষ থেকে। আমাদের প্রথম বিষয়, আপনারা তিনজন নেতৃত্ববর্গ উপস্থিত রয়েছেন এই মুহূর্তে। আপনাদের প্রথম যেটা আপনাদের কাছে জানার চেষ্টা করব, আমি প্রথমে সুকান্তদাকে দিয়ে শুরু করি। সুকান্তদা যেহেতু আমার বাম পাশে রয়েছেন, সুকান্তদাকে দিয়ে শুরু করি যে করোনার আবহে সাম্প্রতিক যেটা সুকান্তদাকে দেখে আমার প্রথমেই যে কথাটা উঠে আসছে সেটা হচ্ছে যে রাজ্য সরকারের একটা দলীয় সাংগঠনিক রদবদল। সুকান্তদা, এই করোনার আবহে দাঁড়িয়ে, করোনার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাংগঠনিক একটা রদবদল আমরা সকলেই লক্ষ্য করলাম। এই সাংগঠনিক রদবদলটা কি ভবিষ্যতে মানে আগামী দিনের নির্বাচনে বিজেপিকে সরাসরিভাবে আক্রমণ করার জন্য এই সাংগঠনিক রদবদল? না, দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা সম্পূর্ণ একটা দলের আভ্যন্তরীণ বিষয়। এখন একটা দল কখন কোন কারণে তার সাংগঠনিক রদবদল করবে সেটা সম্পূর্ণ তার দলের নিজস্ব ব্যাপার। তবে এটা বিজেপিকে বিরুদ্ধে লড়াইয়ের জন্য না সিপিএম এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য বা কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমাদের দল মনে করছে যে এই রদবদলটা এই মুহূর্তে জরুরি, তো সেই কারণেই এই রদবদল। এটা যে কারোর বিরুদ্ধে যুদ্ধের জন্য আগে একটা প্রস্তুতি, সেই বিষয়টা না। তো এই কারণেই রদবদল এটা প্রয়োজন ছিল হয়তো, সেই কারণে আমাদের দল সেটা। সুকান্তদা, আরো একটা বিষয় যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে এই করোনার সংক্রমণ যখন থেকে শুরু হয়েছে, সেই সংক্রমণের জায়গা থেকে রাজ্য সরকারের প্রচুর ভুল ভ্রান্তি উঠে এসেছে। সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষ বলছেন যে রাজ্য সরকারের রেশন দুর্নীতি এবং বিভিন্ন রকমের দুর্নীতিগুলো লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে কেন্দ্রের এখনো পর্যন্ত কোনো সহযোগিতা তারা পাননি। এই বিষয়ে আপনি কি বলবেন? নিশ্চয়ই, কেন্দ্রের তো কোনো সহযোগিতা আমরা পাইনি। আপনারা জানেন যে আমরা কেন্দ্র সরকার থেকে এখনো আমাদের যেটা ন্যায্য পাওনা, আমফান বা করোনা রিলিফ ফান্ডের জন্য না, যেটা আমাদের সরকারের যে পাওনা, সেই 53,000 কোটি টাকা এখনো আমি যতটুকু জানি আমাদের রাফ ডিউ আছে। এবং আমি এটাও জানি যে আপনারাও জানেন তার মধ্যে প্রায় 4,500 থেকে 4,500 টাকা জিএসটি বাবদ আমাদের পাওনা আছে। এবং আপনারা পশ্চিমবঙ্গবাসী সকলেই জানেন যে করোনা পশ্চিমবঙ্গের উপরে ভারতবর্ষের অন্যান্য রাষ্ট্রের উপরে যেমনি করোনা থাবা বসিয়েছে, আমাদের উপরে মানে ভগবানের এমন মানে কৃপা বলুন বা কি বলবো, অসহায়তা আমাদের, যে তার উপরে আমাদের এত বড় একটা ঝড়কে ফেস করতে হচ্ছে। সেখানে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী এলেন, দেখলেন, ঘুরে গিয়ে একটা মিনিমাম এমন 1,000 কোটি টাকা একটা কন্ট্রিবিউট করলেন, কিন্তু সেই কন্ট্রিবিউশনের কনফার্মেশনটাও আমরা এখনো সেভাবে পেয়ে উঠি। তো এই রকম একটা বিধ্বস্ত রাজ্যে এই রকম একটা অবস্থায় আমরা আমাদের ন্যায্য পাওনা পাচ্ছি না। সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকারের পক্ষে যতটুকু করণীয় আমরা মনে করি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এটা করছি। মলয়বাবুর কাছে আসবো সরাসরি ভাবে। মলয়বাবু যেটা বলছেন, আমাদের সুকান্তবাবু যেটা বললেন, রাজুবাবু যেটা বললেন যে 53,000 কোটি টাকা এখনো পর্যন্ত ডিউ রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে, এই বিষয়টাই আপনি সরাসরি ভাবে কি বলবেন? দেখুন, প্রশ্ন হচ্ছে এই হিসাবটা তাদের কাছে আছে, রাজ্য সরকার বলছে। রাজ্য সরকার কি এই হিসেবটা রাজ্য সরকারের কাছে এর তালিকা দিতে পারবে? পারবে না কেন্দ্রের কাছে। কেন? এনাদের এর আগে আরেক রকম হিসাব বলেছিল ওনারা। আর আমফানের টাকা যিনি আমাদের মানে তৃণমূলের আমাদের বন্ধু বললেন, তো আমফানের টাকা প্রধানমন্ত্রী ঘুরে যাওয়ার 2 দিনের মধ্যে চলে এসছে।
ঠিক আছে, আপনারা খোঁজ নিন। তো এইসব কথার জবাব না সুধাবাবু বলে যে আমফানের টাকা এসছেন, কিন্তু সেটাকে সক্রিয়ভাবে মানে যেটা যথোপযুক্তভাবে দরকার ছিল সেই জায়গাটা আমি বলি 1000 কোটি টাকা প্রধানমন্ত্রী যেটা বলে গেছিলেন 2 দিনের মধ্যে চলে এসছে। সেটা নিয়ে কি দেখলাম আমরা কি দেখলাম? সেইটা নিয়ে আমরা দেখলাম নেতাদের বাড়িতে চলে গেল টাকাটা, নেতাদের আত্মীয় স্বজনের বাড়ি চলে গেল। একজন পঞ্চায়েতের প্রধান যিনি তার বাড়ি টাকার হিসাব পান না, তিনি 1000 তার বাড়ির পাশে এক ভদ্রলোকের তালপাতার ছাউনি দিয়ে প্লাস্টিক দিয়ে কোনোভাবে আছেন যেখানে গরু ছাগল থাকতে পারে না, সে অথচ সে পাননি সে ভদ্রলোক, কিন্তু তার বাড়ির আত্মীয় স্বজন থেকে শুরু করে 3 তলা বাড়ির লোকেরা পর্যন্ত আমফানের টাকা লুট করেছে, ছিনিয়ে নিয়েছে। সুধাবাবু আপনার এই টাকা দেখে কোন গভর্নমেন্ট, কোন সেন্ট্রাল গভর্নমেন্ট, কোন তদারকি এই টাকা চাইলাম, সেই টাকাটা চাইলাম আমরা উপবাস করছে, আমরা ও বাড়ি ভাড়া আছে। এই টাকা যেটা ডিউ আছে সেই টাকাটার হিসাব কই? সেই টাকাটা কোথায় গেল? সেই ন্যায্য দাবিটা কই? আচ্ছা, ন্যায্য দাবি না পেলে রাজ্য সরকারের উপর অহেতুক প্রেসার হচ্ছে, রাজ্য সরকার কি করে কাজ করবে? এক সেকেন্ড, আমি মলয়বাবুর কথায় আসবো। মলয়বাবু যেটা বলছেন যে আমফানের টাকা তছরূপ হচ্ছে, এই আমফানের টাকা তছরূপে নিয়ে আমি সরাসরি ভাবে গার্গীদির কাছে উঠে আসবো যে গার্গীদি, এই যে একটা তরজা করোনার শুরুর সময় থেকে হয়ে আসছে যে আমফান বা বিভিন্ন রকমের মানে কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের একটা সরাসরি লড়াই চলছে, এই লড়াইয়ের বিশ্লেষ্য হিসেবে কোথাও গিয়ে কি আপনাদের জায়গা থেকে আপনারা একটা কথা বলি, করোনার আগে সুকান্ত মলয়বাবু থেকে রয়েছেন, আর আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাকে চ্যানেলে আসার সুযোগ করে দিয়েছেন। আমার খালি মনে হচ্ছে, আমার কাছে এখন অনেকেরই মনে হচ্ছে, এই গ্রামাঞ্চলে গেলে পরে দেখা যায় মুরগি লড়াই করছে, কিন্তু ছাগলের লড়াই, দুটো ছাগল প্রচন্ড লড়াই করছে, লড়াই করতে করতে শেষ পারে যখন পৌঁছায় তখন দেখবেন দুজনকে রক্তাক্ত করে না, আক্রান্ত করে না, দুজনের ঠিক দুজনের সামনে এসে সিংটা ঠেকিয়ে দেয়, মানে হয়ে গেল। এই যে উনি বলছেন দেয়নি আর উনি বলছেন দিচ্ছেন, আর আমরা কি দেখছি? আমরা দেখছি যে আমফানের টিপল চুরি হয়ে গেল, আমফানের ত্রাণের টাকা চুরি হয়ে গেল, বদের টাকা চুরি হয়ে গেল, বিভিন্ন জিনিসের চুরি হয়ে গেল। চুরি তো আমরা আগে তো দেখেছি। না আমরা ঠিকই জানো না, বলতে আমার বলার সময় একটা কথা বলি, আসি আমি আসি। গতকালকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলেছেন মেহরবানি করে আমাকে টাকা দিন। এখন মানে ন্যায্য টাকা অবশ্যই Extra। আমরা মনে করি, শুনুন, সিপিআইএম দল মনে করে, আপনি Extra আমার টাকা দিন। সুকান্ত বাবুকে বলতে দিন 2000 সালের বন্যায় আপনারা ম্যানমেড বন্যা বলেছিলেন, 2009 সালের আয়াতে যাতে রাজ্য সাহায্য না পায় তার জন্য মমতা ব্যানার্জি দিল্লিতে দরবার করেছিলেন। আর আমফান হওয়ার পরে সিপিআইএম বলিষ্ঠভাবে বলেছে যে আমফানকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করা উচিত এবং আমফানের ত্রাণে দেশের সরকারকে টাকা বরাদ্দ করা উচিত। এই বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু কথাটা হচ্ছে টাকাটা নিয়ে করবেন কি? বিসর্জনের করুণ সুরটা বাড়ছে, প্রদীপ নিভে যাওয়াকে তপ করে জ্বলে উঠছে। এই যে বলছিল না সাংগঠনিক রদবদল, রদবদল কিছু না, গোটা মন্ত্রিসভাটা কোয়ারেন্টাইনে চলে গেছে, খুঁজে পাবেন না। এখন যেটা হয়েছে সবাই মনে করছেন তৃণমূল কংগ্রেসে যে আর তো কিছুই না, 21-এ পালা বদল হচ্ছে, বিসর্জনের বাজনা বেজে গেছে, এবার শেষ খাওয়া, পালা বদলের নেতৃত্ব শেষ খাওয়া খেয়ে নি, পালা বদলের নেতৃত্ব সুধাবাবুর কাছে আমি চলে আসি। এবার শেষ খাচ্ছে। কত পার্সেন্ট ভোটে গেছে? শুনুন, এক সময় দাঁড়িয়ে 2004 সালে একটা আসন পেয়েছিলেন, পার্সেন্টেজ দিয়ে ভোট বলবেন না। ঠিক আছে, তাই ব্যাপারটা হচ্ছে, উনি বললেন বলে বলি, দলটাই তো চুরিতে দল জন্ম, কলকাতা চুরি করেছে, দুর্গ চুরি করেছে, সারদা চুরি করেছে, ভোট করেনি, আপনাদের ভোটটা পুরোপুরি চলে গেছে। গার্গীদির কাছে গার্গীদি যে কথাটি বললো যে গোটা সরকারটি রদবদল, আমি সুকান্তদার কাছে আসি গার্গীদির জায়গা থেকে, গার্গীদির কথাটাকে নিয়ে যে গার্গীদি বললেন যে ওসব রদবদল টদবদল কিছু নয়, গোটা সরকারটি হোম কোয়ারেন্টাইনে চলে গেছেন। আপনি উনার মত উনি চ্যানেলে বলতেই পারেন, কিন্তু পশ্চিমবাংলার মানুষের কাছে উনার দলের বর্তমান অবস্থাটা কি কোয়ারেন্টাইনের চেয়ে খুব ভালো অবস্থায় আছে? এইভাবে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট নামক দলটা
তো সাইনবোর্ডে পরিণত হয়ে গেল। তো আমার অবাক লাগে, ছোট থেকে যখন বড় হয়েছি বাংলার বুকে, তখন আমি জানতাম সিপিএম তথা বামফ্রন্ট একটা অত্যন্ত সাংগঠনিক দল, কিন্তু আমার ভাবতে অবাক লাগে এইরকম একটা সাংগঠনিক দল ক্ষমতাচ্যুত হওয়ার পর মানুষ, আমি জানি যারা ক্ষমতাচ্যুত হয়ে যায় বিশেষ করে তাদের যদি অর্গানাইজেশন স্ট্রং এটা থাকে কারণ কি হিসেবে দেখতে পান, মানে ক্ষমতাচ্যুত তারা আবার ব্যাক করে, কিন্তু এত তাড়াতাড়ি যে আইসোলেশনে চলে গেল একটা দল, আমি তো ভাবতে পারি না। না, আপনি বলছেন আইসোলেশনে চলে যাওয়ার বিষয়ে, আমি তাদের নেতৃত্ব এখন নেতৃত্ব দিচ্ছে দলটায়, তাদের পার্সেন্টেজ অফ ভোট কোথায়? এই আইসোলেশনে যাওয়ার কারণটা কোথায়, উপলক্ষ কি? মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ পরিত্যক্ত করেছে, তাদের ত্যাগ করেছে, তারা কোনো কাজকর্ম করতে পারেনি, ত্যাগ করেছে। আপনি বলুন তো, এই যে রাস্তাটা দিয়ে আমি আজকে এখানে এলাম, সেই রাস্তাটার অতীতে ওনাদের দিদিদের শাসনকালে এই রাস্তাটার কি অবস্থা ছিল? পশ্চিম বাংলার একটা রাস্তায় আলো জ্বলতো না। আমার প্রতিবেশীরা প্রত্যেকেই, আপনি খোঁজ নিয়ে দেখুন, প্রত্যেকটা প্রতিবেশী, প্রত্যেকটা বাংলার মানুষ নিজেদের মধ্যে টাকা কন্ট্রিবিউট করে একটা করে সামান্য ডুম জ্বালাতো বাংলার বুকে। আর আজকে প্রত্যেকটা রাস্তায় নিয়নের লাইট জ্বলে, প্রত্যেকটা রাস্তায় হ্যালোজেন লাইট জ্বলে, প্রত্যেকটা রাস্তায় এলইডি লাইট জ্বলে। তাহলে এমন অবস্থায় যে দলটা পশ্চিমবঙ্গের মানুষকে ঠকিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ যখন অল্টারনেটিভ পেয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ আর ওই দলটাকে তো আইসোলেশনে দেবে। যদিও আমরা বিষয় থেকে বেরিয়ে যাচ্ছি, গার্গিদি একটা বিষয়টা বলে নিই, সেটা হচ্ছে যে যদিও আমরা বিষয় থেকে বেরিয়ে যাচ্ছি, আমি সুকান্তবাবুর কাছে জানতে চাইবো যে এই যে করোনার আবহের মধ্যে আমাদের আলোচনাটা চলছে করোনার আবহকে নিয়ে, এবং করোনার আবহতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কতটা সহযোগিতা পেয়েছেন এই পরিস্থিতিকে, এই স্বাস্থ্য দপ্তরের উন্নতি সাধনের জন্য প্রচুর কথা তো উঠে আসছে। কোনো রকম সহযোগিতা আমরা পাইনি। আপনারা বিভিন্ন পত্র পত্রিকায় দেখে থাকবেন যে নরেন্দ্র দামোদর মোদী সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকারের থেকে পশ্চিমবঙ্গ সরকার এখন পর্যন্ত কি কি সহযোগিতা পেয়েছে। আমাদের কাছে কিছুক্ষণ আগে মলয়বাবু বলছিল যে হিসেবটা ওরা কোথা থেকে পেলেন। আমাদের কাছে হিসেব কিন্তু বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের কাছে হিসেব আছে কিন্তু পত্র পত্রিকা টেলিভিশনের পর্দা থেকে। তো সেইখান থেকে মলয়বাবু বলতে পারবেন না যে এই 1000 কোটি টাকা উনি যে বললেন 1000 কোটি টাকা নরেন্দ্র দামোদর মোদী দিয়ে দিয়েছেন এবং সেই টাকা তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘরে চলে গেছে, এই কনফার্মেশনটা মলয়বাবু দিতে পারবেন না। ঠিক যেরকম উনি বলছেন যে আমরা দাবি করছি 53,000 কোটি টাকা, 53,000 কোটি টাকা আমরা বারবার চাইছি, সরাসরি যেটা বললো যে 53,000 কোটি টাকার এখনো হিসেব বাকি গুজামিল। আর শুনুন একটা গুজামিল জানেন তো, ওনাদের মুখ্যমন্ত্রী যিনি আছেন না, উনি একদম একটা গুজামিলের সরকার চলছে পশ্চিমবঙ্গে। মানুষ খুব কষ্টে আছে পশ্চিমবঙ্গের মানুষ। দেখুন, রেশনের চাল চুরি, আমফানের টাকা চুরি, শিক্ষক তার স্কুলে প্রোটেকশন পাচ্ছে না, সেখানে ঢুকে মারছে, পুলিশ থানায় প্রোটেকশন পাচ্ছে না, পুলিশ থানায় ঢুকে পিটাচ্ছে, মানুষ ভোট দিতে পারছে না, বুথে ঢুকে পিটাচ্ছে, মানুষ নির্বাচনে দাঁড়াতে পারছে না, খবর নেই বাংলাদেশে ঘোরাফেরা করে কি করেছেন, গণতন্ত্রকে লুট করছে। এই যে ধোঁয়াশার গভর্নমেন্ট, এরা মিথ্যাবাদী গভর্নমেন্ট, একটা পুরোপুরি মিথ্যা। কেন্দ্রের বিভিন্ন যোজনাগুলো নিজেদের নামে করে এরা চালায়। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। আমাদের যেটা কেন্দ্রের প্রকল্প অন্নদায় অন্ন যোজনা, আপনারা জানেন, এটাকে ওরা লুকিয়ে স্বাস্থ্য সাথী বলে দিল বাংলাদেশে। আমাদেরকে কপি করেছে। বলতে দিন দাদা, আমি ডিস্টার্ব করিনি, আমি ডিস্টার্ব করিনি। বেটি বাঁচাও বেটি পড়াও, আমাদেরকে কপি করেছে। আমাদের আগে, তারপরে বেটি বাঁচাও। আপনি খবর নিয়ে বসুন, আগে তারপরে বেটি বাঁচাও। খবর নিয়ে বসুন, খবর নিয়ে বসুন। যেটা ছোট করে যেটা বলছিলেন যে আপনি অন্তর্দয় এবং স্বাস্থ্যসাথী, তারপরেই আমি সুকান্তদার কাছে ঢুকবো। তার মাঝখানে
গান্ধীকে দেবো, আপনি বেটি বাঁচাও বেটি পড়াও। বেটি বাঁচাও বেটি পড়াওটা এরা কন্যাশ্রী বলে চালিয়ে দিল। আচ্ছা। প্রধানমন্ত্রীর আবাস যোজনা এরা বাংলার আবাস যোজনা বলে চালাচ্ছে। এই যে মিথ্যা একটা বাংলার আবাস যোজনা বলে আপনারা নেই দাদা। আছে, আপনারা জানেন না। বাংলার বাড়ি, বাংলার বাড়ি, নিজস্বী, বাংলার বাড়ি, আপনি জানুন, আপনি জানেন বাংলার বাড়ি, বাংলার বাড়ি বলে এরা একটা প্রজেক্ট চালাচ্ছে। এই প্রকল্পগুলো আপনি কি বলতে চাইছেন যে সব কেন্দ্রে, সব কেন্দ্রে। সেটাকে রাজ্য সরকার গান্ধীর কাছে আসুন মোলাদা গান্ধী এই যে কথাটা বলছে যে এই প্রকল্পগুলো কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্য সরকার অন্তর্নিহিত করেছে, এটা একটা তার আগে আমি একটা কথা বলবো সুকান্ত বাবু, হ্যাঁ ওই যে বলছিল না রাস্তাঘাট লাইট ফাইট জন্য, রাস্তাঘাটের একটা বিষয় হচ্ছিল 34 বছরের স্কুল হয়েছে আর এখন ওরা স্কুলের দু একটা টিচার নিয়ে করে কাটমানি খাচ্ছে। আগে টেট হতো, আগে এসএসসি হতো, আগে বেকার যুবকের চাকরির জন্য হতো, এখন নেই। এর আগে বারবার বলেছিল 40 লক্ষ 50 লক্ষ, আর যখন প্রবাসী, আমি পড়ে যাই বলবো, যখন প্রবাসী শ্রমিকরা ঘরে ফেরা শুরু করলো আমরা দেখলাম লক্ষ লক্ষ ছেলে মেয়ে বাংলার বাইরে চলে গেছে। সরাসরি খবরদার কি করেছে সেটা বলুন। আপনার জন্য কি করেছে? 30 বছর আমরা সামান্য কয়েকটা বছর আছি দিদি। 10 বছরে মুখ্যমন্ত্রীকে আপনি শৌচালয় উদ্বোধন করতে রেখেছেন। 10 বছরে মুখ্যমন্ত্রী রাস্তায় দেখেছেন? কোন মুখ্যমন্ত্রীকে আপনাদের আমরা রাস্তায় দেখেছে? বাংলার মানুষ বাংলার মানুষ মুখ্যমন্ত্রীকে রাস্তায় দেখে। মুখ্যমন্ত্রী শৌচালয় উদ্বোধন করছেন, একটা কারখানা উদ্বোধন করেননি। টেটের এবারে সবচেয়ে খারাপ লাগছে যেটা ভার্চুয়াল সভা হলো 21 তারিখে, দেখেছেন ভার্চুয়াল সভার কমেন্ট গুলো? এসএসসি ছেলেরা, টেটের ছেলেরা, মাদ্রাসার ছেলেরা, পার্শ্ব শিক্ষক তারা কমেন্ট করে বাংলা যৌবন কিভাবে কমেন্ট করে উনিও বলছেন এই যে করোনার আবহে যেদিনকে লকডাউন হয়েছে সেদিনকে 567 জন করোনা আক্রান্ত ছিল, আজকে গোটা দেশে করোনা আক্রান্ত হচ্ছে 14 লক্ষ ছাড়িয়ে গেছে, তাই তো? তাহলে দুজনই আমাদের দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি করেছেন, গোটা দেশের মানুষের স্বাস্থ্যকে একেবারে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন, আতঙ্কগ্রস্ত করেছেন। তার জন্য যেমন দেশের প্রধানমন্ত্রী ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আপনারা বাংলার মসনদে নেই। বাংলার মসনদে থাকলে 34 বছরে বাংলার মানুষ আপনাদের থেকে যেটা দেখেছে এই করোনা এবং আমফানের দাপটে আপনারা রাস্তায় থাকতে পারবেন না। কারণ এই আমরা 34 বছর ধরে দেখেছি দিদি। 34 বছর ধরে আপনারা বাংলার মানুষের জন্য যা করেছে। বামফ্রন্ট 78 সালে বন্যার মোকাবিলা করেছে, সেই বন্যা মোকাবিলা করেছে। বামফ্রন্ট 2000 সালের বন্যার মোকাবিলা করেছে, বামফ্রন্ট 2009 সালের আইলার মোকাবিলা করেছে। আর এবার দেখেছেন মুখ্যমন্ত্রী ছাড়া আপনি কাউকে দেখতে পাচ্ছেন না, একেবারে ল্যাজে গোবরে অবস্থা। আপনার চোখ নেই তাই দেখছেন না। চোখ নেই তাই দেখছেন না। কোনো পাড়ায় আপনাদের দলের বা বিজেপি কোনো লোককে দেখা যাচ্ছে না। সমস্ত তৃণমূল রাস্তায় আমরা কি বলছি নেই আপনারা নেই। শুনুন মিনাকার আপনারা নেই। মিনাকার মোহনপুর মিনাকার কেন নেই। পশ্চিমবাংলা আপনারা নেই, করোনা নেই। মোহনপুর তকিনপুর গ্রাম, সেখানে 15টা কমিউনিটি কিচেন চলছে, 15টাই চালাচ্ছে বামপন্থীরা, ভাগ বেড়ে গেছে, পঞ্চায়েত নেই। এমপি ইসরাত জাহান তো টিকটকে কি বলছে সরকার ছিল না, আমরা ছিলাম। একদম সরাসরি কতগুলো তোপ তৈরি করেছেন গার্গীদি, যে কথাগুলো বলছেন সেই জায়গা থেকে আমি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা একে একে বলার চেষ্টা করবেন। আমি তো প্রথমে বলি না যেই কথাগুলো গার্গীদির তরফ থেকে উঠে এলো, যে কথাগুলো রাজ্য সরকারের একদম সরাসরি তোপ দাগলেন গার্গী চ্যাটার্জি, সেই কথার বিষয়ে আপনার থেকে মতামত দেবো আমি, তারপরে মলয়বাবুর কাছে আসবো, তারপর বিরতিতে যাবো। কি তা তো উনি বলছেন মিনা খাতের ওনারা কটা কমিউনিটি আমি আপনাকে বলছি সারা পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে কত পাড়ায় পাড়ায় কমিউনিটি খবর রাখেন না। পাড়ায় পাড়ায় কত কমিউনিটি কিচেন আমি আপনাকে কমিউনিটি কিচেন জানিয়েছি, কত কিচেন হয়েছে আপনি খবর রাখেন না। তাহলে শুধু মিনা খার কথা বলছেন না, শুধু মিনাকা বলিনি আমি, শুধু মিনা খার আমি বলছি একটা আমফান বিধ্বস্ত
কোনোটা বাংলা এরকম তৃণমূল মানে কংগ্রেস আপনাদের মুখ্যমন্ত্রী যেমন মিথ্যে কথা বলেন, বিকৃতি করেন, আপনিও বিকৃতি করেন, বাংলা ল্যাঙ্গুয়েজ শুনুন। আমি বলেছি উদাহরণ, মানে ই পুস্তক জি আমার আরেকটা প্রশ্নের আপনি উত্তর দেবেন, প্রচেষ্টা প্রকল্প কি হলো? আপনি আরেকটা উত্তর দেবেন। আচ্ছা, এবার শ্রমিকদের জন্য, পরিবারের জন্য স্নেহের পড়াশোনা কি হলো? আচ্ছা, আপনি উত্তর দেবেন। প্রচেষ্টা প্রকল্পে অল্প সময়ের মধ্যে কি হয়েছে? পুরো আমাদের যে কোটা সেটা দিদি কোটাটা বাংলা ফুলফিল হয়ে গেছে। হ্যাঁ, এটা আপনি জানেন না তাই বলছেন। সেই কোটা যদি এত ফাস্ট ফুলফিল হয়, সেই কোটা যদি এত অনলাইনে ফাস্ট ফুলফিল হয়, তাহলে তো আমরা আনলিমিটেড সময় আমরা দিতে পারবো না। বলছিলেন না স্বাস্থ্যসাথী, আপনারা সামাজিক সুরক্ষায় যে স্বাস্থ্য সুরক্ষা পেত শ্রমিক, সেটা আপনাদের তো দাদাদের কথাটা আমার ভালো না লাগছে। না ভালো লাগছে না, ভালো লাগছে না। ভালো লাগছে তো আবার বিবৃত করলেন, আবার আপনাদের তো ভালো লাগছে। আবার বিবৃত ওই জন্যই করলেন। তো করতে আমি হচ্ছে বললাম স্বাস্থ্য সাথীটা নিয়ে আমি তাহলে বলছি। উনি বলেন যে বেটি বাঁচাও বেটি পড়াও আমি কন্যাশ্রী আগে এখনো বলিনি। আমার আমি অবাক লাগলো। শুনুন, দাদার সঙ্গে দিদি মালপো খেতে কিন্তু যাইনি আমরা কেউ, মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই প্রশ্নটি আমরা রেখেছি আমরা রেখেছি আমার কাম আমরা কিন্তু রেখেছি দিদি ওইটা বলবেন না। আমার কাম আমরা না, রেখেছি ওইটা বলবেন না। আরে দাদা, ছিলেন আপনারা কাটতে আরে ওটা ওটা সরকারি ডাক্তার, এখানে আমরা রেখেছি মানে বহু বছর আগে যদি এখন আপনারা তো চাইছেন না। আচ্ছা, আমরা এটা একটা বিরতিতে যাবো। আমাদের আচ্ছা, এবার আমাদের আমি মলয়দার কথায় আসবো। বিরতির পর সরাসরি ভাবে মলয়দার কথায় আসবো। আমি একটা ছোট্ট বিরতি সংবাদ কলকাতার তরফ থেকে, আপনারা দেখতে থাকুন, সঙ্গে রাখুন লিডার্স ডিবেট। আর আপনাদের সাথে রয়েছে আমি সম্রাট, আর এই বাঘ যুদ্ধ আমাদের চলবে। ফিরে আসছি বিরতির পর। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লুয়ের এই লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচে কিংবা কাশির সময় কোনোই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। অসুস্থ বোধ করলে ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। লেটস ডিবেটে আরো একবার স্বাগত জানাই আপনাদের সকলকে, যারা রয়েছেন আমাদের সেটে আরো একবার স্বাগত জানাই। আর বিরতিতে যাওয়ার আগে মলয়বাবু, আপনার কাছে আপনি যে কথাটি বলছিলেন, যে বিষয় নিয়ে কথাটি হচ্ছিল, যে কেন্দ্র এবং রাজ্যর একটা টানাপোড়েন চলছে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে সুকান্তবাবু বলেছেন, সরাসরি ভাবে সুকান্তবাবু বলেছেন যে 53,000 কোটি টাকার একটা দায়, একটা প্রমাণ আপনাদের কাছ থেকে চান তারা। সেই জায়গা থেকে আপনি হাত তুলেছেন এবং বলেছেন যে আপনি বলবেন সরাসরি আপনার কাছে। হ্যাঁ, দেখুন, আমি দর্শকদের কাছে একটা ব্যাপারে মানে খুবই কি বলবো, এই যে আবহে, করোনা আবহের মধ্যে দিয়ে আমরা এই আলোচনায় বসেছি, পলিটিক্যাল একটা বিশ্লেষণে, তো আমি দুঃখ প্রকাশ করছি এবং সেই সব পরিবারের কাছে যারা এই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে এবং অনেকে চিকিৎসা পায়নি। আপনারা জানেন, একটি ছেলে কিছুদিন আগে, 18 বছরের ছেলে, 12 ঘন্টা তার বাবা মা হসপিটালের 4টে হসপিটালে ছোটাছুটি করলো, কিন্তু কোথাও বেড পেল না, সামান্য চিকিৎসা পেল না। ছেলেটি ছটফট করে নিঃশ্বাস, দম আটকে মারা গেল। আপনারা দেখেছেন রিসেন্টলি পরশুদিন আমাদের বনগাঁয় এক ভদ্রলোক, তাকে অন্য হসপিটালে রেফার করা হয়েছিল, কেউ একজন হেল্প করলো না। সে একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভারও না, সে গাড়িতে উঠতে পারলো না বলে ছটফট করে মারা গেল। তার ওয়াইফ, তার কি পরিস্থিতি আপনারা দেখুন তো, কোন জায়গায় চলে গেছে আমাদের স্বাস্থ্য পরিষেবা। আমরা হয়তো অনেকে অনেক কথা বলবো, নিজেদের মধ্যে ঝগড়া করবো, দর্শক কিন্তু শুনছে এবং তারা ফিল করছে। আর
তাই আমি একটা কথা আমি এখানে আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করব, দেখুন যার ছেলে চলে গেল এর দায় কে নেবে? হসপিটালের সুপাররা নেবে এই 4টে হসপিটালে, না স্বাস্থ্যমন্ত্রী নেবে? কে দায় নেবে? তার তো ছেলে আর ফিরে আসবে না। তো দয়া করে রাজনীতি তো রাজনীতি থাকবেই, সারা বছর হবে, এই কয়দিন অন্তত যারা করোনার আক্রান্ত তাদের আমাদের রাজ্য সরকার প্রত্যেকটা হসপিটালকে বলুক অন্তত কমপক্ষে, যাতে ন্যূনতম পরিষেবাটা সাধারণ মানুষ পায় এবং একটু অন্তর দিয়ে যাতে দেখে। কিন্তু সুকান্তদা এখানে রয়েছে, সুকান্তদার কাছ থেকে না জানলে এই বিষয়টা আরো কিছু মানে বেস নিডটা আমি স্ট্রং করে দিই, সেটা হচ্ছে যে থালা বাজানো এবং যেটা গাগিদি ইস্যু করে তুললেন, যেটা বিভিন্ন রকমের ব্যাগ বাজানো থালা বাজানোর বিষয় রয়েছে। আরো একটা বড় বিষয় যেটা নিয়ে আপনারা দাবিদার হয়েছিলেন, আপনারা সরব হয়েছিলেন, পথে দাঁড়িয়েছিলেন, সেটা হচ্ছে রেলকে বেসরকারীকরণ করা হচ্ছে। এই বিষয়টা নিয়ে আমি দুটো প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আপনাকে বলি, আমি ওনাদের কাছে অনুরোধ করবো, ওনারা বক্তব্যের প্রথমে বলেছেন যে আমরা যখন বলেছি, আমিও আশা করবো আমার বলার মাঝে না না নিশ্চয়ই আপনি বলুন সংক্ষিপ্ত। মেইন বিষয়টা হচ্ছে নট অনলি রেল বেসরকারীকরণ, যেটা গার্গিদি বললেন, শুধু রেল বেসরকারীকরণ না, মানে গার্গিদি, কারণ আপনি সংক্ষিপ্ত বলতে বলছেন, ওই একটা কথা আমারও পুনরাবৃত্তি করতে হয়, পুরো দেশটাকে বেঁচে দেওয়ার ব্যাপার। সেখানে দাঁড়িয়ে রেল, কোল ইন্ডিয়া, এরকম আলাদা আলাদা করে কতগুলো আর বলবো, কারণ আপনি বলছেন সংক্ষেপে বলতে। আমার মলয়বাবুর একটা কথা রেস টেনে বলি, যে উনি বললেন ওনাদের প্রতিশ্রুতি ছিল 370 রাম মন্দির, ভালো কথা, আমি ওনাদের প্রতিশ্রুতিকে সম্মান জানিয়ে বলছি। ওনাদের এই প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গে যে মূল দুটো প্রতিশ্রুতির উপরে ভিত্তি করে ওনারা গত পার্লামেন্ট ইলেকশনে লড়লেন, বাংলার দেশের মানুষ সহ বাংলার মানুষও ওনাদের উপরে আস্থা রেখেছেন কিছু সংখ্যক। মূল প্রতিশ্রুতি দুটো কি ছিল? যে একটা হচ্ছে প্রত্যেক বছর 2 লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান, আর আরেকটা ছিল 2 কোটি বেকার যুবকের কর্মসংস্থান, আরেকটা ছিল প্রত্যেকটা নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়া হয়। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এখানে যারা আমাদের চ্যানেলে বসে আছেন বা কথা শুনছেন, এটা আমরা দীর্ঘদিন ধরে বলেছি যে কারোর অ্যাকাউন্টে 15 টাকা ঢোকেনি, বরঞ্চ আমরা দেখলাম উনি ক্ষমতায় আসার পরে একটা সাংঘাতিক পদক্ষেপ নিলেন, দ্যাট ইজ নোটবন্দি, যেটাকে বলে ডিমনিটাইজেশন। এবারে ডিমনিটাইজেশনের ফলে কি হয়ে গেল, এবং ওনার একটা ব্যাপার আছে, উনি যখন যা কিছু অ্যানাউন্সমেন্ট করেন কোনো সময় মানুষকে দেন না। 2 ঘন্টা 1 ঘন্টার নোটিশে যেমন উনি লকডাউন করেছেন, ঠিক ডিমনিটাইজেশন আমরা দেখেছিলাম সেই সময় 2016 8ই নভেম্বর উনি উইদাউট এনি মানে কয়েকটা সময় দিয়ে উনি দুম করে ডিমনিটাইজেশনের অ্যানাউন্সমেন্ট করে দিলেন। তার ফলে কি হয়েছিল, বাংলায় আমরা বসে দেখেছিলাম, সারা ভারতবর্ষে দেখেছি, কালো টাকা উদ্ধার হয়নি, বরঞ্চ কিছু অসহায় মানুষ, উনি মলয়বাবু বলছিলেন আমাদের খুব দুঃখ লাগছে যে কোভিড সিচুয়েশনে কিছু অসহায় মানুষ ট্রিটমেন্ট ছাড়া মারা যাচ্ছে। আজকে কোভিড সিচুয়েশনে হয়তো 2-1 এরকম মারা গেছে, আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু সেই সময় তো কোভিড ক্রিয়েটেড হয়েছিল, সেই সময় পরবর্তীকালে প্রমাণ হয়েছিল যে ভারতবর্ষে ওই মুহূর্তে ডিমনিটাইজেশনের কোনো প্রয়োজন ছিল না, আর ওই ডিমনিটাইজেশনের ফলে অসহায় 200 থেকে কয়েকশো মানুষ মারা গেছে। আমার প্রশ্ন এই জায়গায় মলয়বাবুদের, আপনারা প্রত্যেকটা এজেন্ডার দিকে খেয়াল রাখুন, আর বাঙালি থেকে আপনারা বাংলা থেকে এনআরসি এনপিআর করে বাঙালি খাওয়া করছেন। কালকে আমি টেলিভিশনের পর্দায় দেখছি রাম মন্দির গড়ার জন্য নাকি ইট মাটি জল সব বাংলা থেকে নিয়ে যাওয়া হবে। আমি বুঝে উঠতে পারলাম না হঠাৎ করে বাঙালির উপরে এত সেটা হচ্ছে যে বর্তমান সময় এনআরসি এনপিআর এর নয়, বর্তমান সময় হচ্ছে করোনা, আমরা এনআরসি এনপিআর পরের বিষয়ে আসবো। মলয়বাবুর কাছে যে প্রশ্নগুলো সরাসরি ভাবে গেছে গার্গিদি এবং সুকান্তদার তরফ থেকে, মানে দুটো দলের থেকে, তৃণমূল এবং সিপিআইএম এর তরফ থেকে যে প্রসঙ্গত উঠে এসছে, আমরা প্রথমত শুনলাম আপনার কাছ থেকে রাম মন্দির আর বিভিন্ন রকমের যে বিষয়গুলো নিয়ে কথা উঠছিল সেগুলো তো আমরা দেখা পেয়ে গেলাম। এবারের যে বিষয়টা সরাসরি ভাবে একটা জায়গা তুলে ধরলেন, আপনি এই বিষয়ে কি বলবেন? আমি বলছি, পশ্চিমবঙ্গের মানুষ দুর্ভাগ্যবশত
দীর্ঘদিন বামফ্রন্টের শাসনে ছিল, দুর্ভাগ্যবশত 45,000 কলকারখানা বন্ধ হয়ে গেছে। উনি বলছিলেন না মানুষকে মুদির দোকান খোলা বাংলাকে শেষ করে দিয়েছে। আমরা ছোটবেলায় পড়েছি হুগলি নদীর ধারে পাট শিল্প, ক্রস ঝান্ডা দিয়ে চলছে না চলবে না এই ডায়লগ বাজি দিয়ে আন্দোলন করে জঙ্গি তালিবানি জঙ্গি আন্দোলন করে বাংলাকে একেবারে শেষ করে দিয়েছে। কলকারখানা বন্ধ, মানুষ বর্তমান প্রেক্ষাপটটা আমি চলে আসছি ওখান থেকে। ওনাদের ওই যে মানে বলে না মুরগির ছানা পোষা মতন যে তাকে খাবো বলে ওই রকম মায়া কান্না, তো বাংলাটাকে তো শেষ করে দিয়েছে, তো মানুষকে বেকার বানিয়ে দিয়েছে। তার জন্য মানুষ ওনাদের উৎখাত করে দিয়েছে। মানুষ পরিত্রাণ পাওয়ার জন্য একটা সরকারকে চাইছিল, এই তালিবানি সরকার চলে যাবে। তো সেই সরকার চলে গিয়ে মামাটি মানুষের সরকার আসলো। মানুষ ভেবেছিল শান্তি আসবে, কিন্তু মানুষ যে কি দেখতে পাচ্ছে প্রশাসনিক কি ব্যবস্থা, যেটা আগেও আমি বলেছি, শিক্ষক স্কুলে সুরক্ষায় নেই, পুলিশ থানায় সুরক্ষায় নেই, কেউ হসপিটালে গেলে লম্বা লাইন পড়ছে। এখন দেখবেন স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কিছু বলতে পারছেন না কেন, বিশাল লম্বা লাইন প্রাইভেট নার্সিং হোমে পড়ছে, যা তার একটা বিল আসছে না, মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য একটা কথা বলি আমি, ইলেকট্রিক বিলের শক আর আলুর গায়ে দামের ছেঁকা, বিজেপিদের বলছেন বেকা বেকা কথা, বিজেপিকে বেকা বেকা কথা বলতে হবে না। বাংলার মানুষ জানে আমফানের টাকা তছরূপ, রেশন কেলেঙ্কারি থেকে শুরু করে হসপিটালের লম্বা বিল, ইলেকট্রিক বিলের মানে এ বৃদ্ধি, ইউনিট প্রতি বৃদ্ধি। আপনারা দেখেন কলকাতায় সেদিন কিছুদিন আগে সিএসসি তে পশ্চিমবঙ্গে সব থেকে বিদ্যুতের দাম বেশি, হুতুরে। তো মানুষ জর্জরিত। সোজা বাংলায় বলছি, মানুষ এই গভর্নমেন্টকে, তৃণমূল গভর্নমেন্টকে চাইছে না, জাস্ট চাইছে না। বাংলায় বলছি, আমরা 19-এ করেছি হাফ, 21-এ করে দেবো সাফ। ঠিক আছে, ওকে। গার্গী চ্যাটার্জি, আপনার কাছে একটা সরাসরি আপনার কথা শুনবো, কিন্তু তার আগে একটা বিষয় একটু মনে রাখছি, বাম এবং কংগ্রেসের একটা জোট, এই বিষয়ে একটু আপনার কাছে প্রথমে একটা কথা বলি। আমি একটা কথা মনে রাখবো, শুধু বলবো যে বারবার 34-এর এই ফাটা রেকর্ডটা বাজাবেন, এ অনেকবার বলে ফেলেছে। মানুষ তার অভিজ্ঞতায় বুঝেছে কোনটা ভালো ছিল কোনটা খারাপ ছিল। আর বাম কংগ্রেস জোট যেটা বলছে, একদম ছোট করে দিন, শেষ মুহূর্তে চলেছে, এই মুহূর্তে গোটা ভারতবর্ষে দাঁড়িয়ে যে তালিবানি সরকার বললো না, তালিবানি সরকার কাকে বলে, আপনার সাথে যদি সময় থাকতো আমি ওনার সাথে তর্ক করতাম। যে সরকার, বিজেপির যে সরকার এবং বিভিন্ন রাজ্যে রাজ্যে যে সরকার, কার ফ্রিজে কি মাংস থাকবে সেটা দেখে সেই মানুষটাকে বাইরে বার করে টেনে হিজড়ে মারে, উন্নয়ন কাঠুরার মতন ঘটনা ঘটে, যেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের ঐক্য সম্প্রীতিকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়। আর ওই যে বলছিলেন না জমায়ে গণতন্ত্রকে, কথা বলার অধিকারকে খর্ব করে দিয়ে দেওয়া হয়, তাকে তালিবানি শাসন করবেন না অন্যটাকে কাকে বলবেন আমার জানা নেই। ফলে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে, ভারতবর্ষে দাঁড়িয়ে এই মুহূর্তে পরিস্থিতির চাহিদা হচ্ছে যে সরকারটা দেশের মসনদে রয়েছে সেই সরকারটা ভারতবর্ষটাকে টুকরো টুকরো করতে চাইছে, সেই সরকারটা আমাদের সম্প্রীতিকে টুকরো টুকরো করতে চাইছে। এই যে আমাদের সংস্কৃতি, যে এসো আর্য এসো অনার্য এসো এ দাবির চিনি, সকুন্দল পাঠান মোগল এক দেহে হলি, এই যে ভারতবর্ষের সংস্কৃতি, এই যে মহামানবের স্বাগতি, সেই ভারতবর্ষকে ভাঙতে চাইছে। ভারতবর্ষকে রক্ষা করতে হবে এবং ভারতবর্ষকে নতুন করে 190 বছর ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করা, লড়াই করা, সংগ্রাম করা, ক্ষুদিরাম প্রকৃতি বিনয় বাদল দীনেশ দেব, আশফাকুল্লাহদের আত্মবলিদানে ভারতবর্ষকে, যে দেশদ্রোহীরা 42 সালে মুচলেখা দিয়েছিল, যখন গোটা দেশ 42-এর যখন মহাত্মা গান্ধীর আওয়াজ, ইংরেজ ভারত ছাড়ো, সেদিন দাঁড়িয়ে যারা বিশ্বাসঘাতকের ভূমিকা পালন করেছিল, স্বাধীনতা আন্দোলনে যারা ইংরেজের হাত শক্ত করেছিল, তারা আজকে ক্ষমতায় এসছে। ফলে এই মুহূর্তে দেশটাকে রক্ষা করা অত্যন্ত প্রয়োজন। দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। তার জন্য বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করতে হবে। রবীন্দ্রনাথকে বুর্জুয়া কবি কোনো কমিউনিস্ট পার্টি
রবীন্দ্রনাথবাদী বলিনি। একজন না 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 আর বার করেছে নেতাজিকে তোজর আবার বলছি ওই এক কথা দাঁড়ান রবীন্দ্রনাথ যে রবীন্দ্রনাথ আমাদের বাঙালি এই যে বাংলা এসে রাজনীতি করতে বাংলায় রাজনীতি করতে আপনারা বাংলায় এরা হচ্ছে রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথকে জাতীয় সঙ্গীতকে আমরা কি বলছেন ওদেরকে মুখার্জি না থাকলে শ্যামাপ্রসাদ মুখার্জি হচ্ছে বাংলা ভাগের নায়ক। শ্যামাপ্রসাদ মুখার্জি নায়ক না এই শ্যামাপ্রসাদ মুখার্জি ছিল না আমরা একটু শেষ মুহূর্তে চলে এসেছি। 1 মিনিটের মধ্যে আমি সুকান্তদার কাছ থেকে জানতে চাইবো যে বর্তমান পরিস্থিতিতে আর আপনাদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে আর আপনাদের ওভারঅল পুরো বিষয়টা নিয়ে আগামী দিনের রাজনৈতিক পাখির চোখ 21শে জুলাই মমতা ব্যানার্জি বলে দিয়েছেন। আগামী দিনের জায়গাটা তো সাংগঠনিক বিষয় তো রয়েছে, আপনাদের ভবিষ্যৎ নীতির জায়গাটা যদি একটু বলেন ছোট করে 1 মিনিটের মধ্যে। ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আমরা লক্ষ্য করেছি। বাংলার মানুষ আমাদের প্রতিনিয়ত জানান দিচ্ছে যে পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প পশ্চিমবঙ্গে এখনো তৈরি হয়নি। আচ্ছা, আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমাদের বাক যুদ্ধ চলবে আর এইভাবেই আপনাদের সামনে আমরা বারংবার চলে আসবো সংবাদ কলকাতার মধ্য দিয়ে। দেখতে থাকুন, সঙ্গে রাখুন সংবাদ কলকাতা। নমস্কার। নমস্কার।